आरएसएस खतरे में है। আরো স্পেসিফিক ভাবে বলতে হবে মোহন ভাগবত খতরে মে হ্যায়। কেন বলছি এ কথা? আরএসএস বা সংঘ পরিবার এতদিন দেশের মানুষকে বুঝিয়ে এসেছে হিন্দু খতরে মে হ্যায়। সেই আরএসএস বা সেই সংঘের প্রধান হঠাৎ যদি একদিন বলে বসেন প্রতিদিন হিন্দু মুসলমান করা ঠিক নয়, সব মসজিদের নিচে একটা করে শিবলিঙ্গ খুঁজতে যাওয়া ঠিক নয়, আর তারপরে যদি হঠাৎ একদিন দুম করে বলে বসেন, কেউ যদি ভেবে থাকেন রাম মন্দির করেই তিনি হিন্দুদের নেতা হয়ে বসবেন, তাহলে তা ঠিক নয়। বাপরে, কাকে বলছেন? মোদী সাহেবকে। কয়েক মাস আগেই আবার এই মোদী সাহেবকেই উদ্দেশ্য করে তিনি বলেছিলেন কেউ নিজেকে ভগবান বলে ভাবতে শুরু করলে খুব সমস্যা। বুঝতে পারছেন ভাগবতজির এই সব কথার প্রতিক্রিয়া কি হতে পারে? যারা দিনরাত হিন্দু হিন্দু করছেন তাদের কি বদহজম হবে না? আর এর পরিণতি কি ভয়ঙ্কর হয়েছে তা জানলে সত্যি চোখ ছানা বড়া হয়ে যাবে। এই এপিসোডে সেগুলো জানাবো। এই অবাক করা বক্তব্যের নেপথ্যে কি ঘটেছে, কেন মোহন ভাগবতজি এসব কথা বলেছেন, তার বিশ্লেষণও সঙ্গে থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক ও প্রচুর শেয়ার করে এটি ছড়িয়ে দেবেন আরো মানুষের কাছে। স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। প্রথমে জেনে নেওয়া যাক আরএসএস এর প্রধান মোহন ভাগবত ঠিক কি বলেছেন। এক, অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পর অনেকেই ভাবতে শুরু করেছেন তারা এই ধরনের বিবাদ তৈরি করে নিজে হিন্দু নেতা হিসেবে প্রতিষ্ঠা পাবেন। দুই, এদেশই একমাত্র দেশ যেখানে রামকৃষ্ণ মিশনে ক্রিসমাস উৎসব পালন করা হয়, কারণ আমরা হিন্দু। তিন, ভারতের সম্প্রীতি বজায় রয়েছে এ কথা দুনিয়াকে বোঝাতে গেলে আমাদের একটা মডেল তৈরি করতে হবে। রাম মন্দির নির্মাণের পর কিছু মানুষ ভেবে ফেলেছেন বিভিন্ন জায়গায় এইভাবেই মন্দির মসজিদ ইস্যু তৈরি করে নাম কামাতে পারবেন, হিন্দু নেতা হতে পারবেন। এই প্রবণতা মেনে নেওয়া যায় না। চার, এক এক দিন এক এক জায়গায় এই ধরনের ইস্যু কেন সামনে আনা হচ্ছে, কারা এই ইস্যুগুলি তোলার অনুমতি দিচ্ছে? ইস্যুগুলো বলতে তিনি মসজিদের নিচে মন্দির বা শিবলিঙ্গ থাকার ইস্যুর কথা বলছেন। মোহন ভাগবতের এই মন্তব্যগুলো হিন্দি এবং মারাঠিতে। মাথায় রাখুন তার এই বক্তব্য টাইমিং। সংসদে দাঁড়িয়ে সংবিধানের ৭৫ বছর পূর্তিতে স্বয়ং সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের নাম নেওয়াকে ফ্যাশন বলে উল্লেখ করেছেন অমিত শাহ। তারপরেই দেশে শুরু হয়েছে তার বিরুদ্ধে তুমুল বিক্ষোভ। সেই বিক্ষোভ সামলাতে বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক দৃষ্টি ঘোরানোর জন্য পথে নামিয়েছে প্রতাপ সারঙ্গীর মতো নেতাকে, যিনি নিজে খ্রিস্টান মিশনারি গ্রাহাম স্টেইনস এবং তার 2 শিশুপুত্রকে জীবন্ত পুড়িয়ে মারার মামলার অন্যতম অভিযুক্ত। আর এর মধ্যেই রাহুলের বিরুদ্ধে এফআইআর করতে গেছেন একদা গলিমারো অনুরাগ ঠাকুর এবং গোড্ডার জমি কেলেঙ্কারিতে অভিযুক্ত নিশিকান্ত দুবের মতো সাংসদরা। এরই মধ্যে শোনা গেল পুনেতে মোহন ভাগবতের এই বক্তৃতা। আর মন্দির মসজিদ নিয়ে তার এমন সংবিধান সম্মত ভয়ঙ্কর সেকুলার কথাবার্তার পরেই তার দিকে ধেয়ে এসেছে বিচিত্র সব মন্তব্য। মোহন ভাগবতের আদর্শে অনুপ্রাণিত ভক্তরা তাদের গুরুজিকে কি বলেছেন তা পড়ছি, শুনে নিন। পরে আসবো আরো গুরুত্বপূর্ণ প্রসঙ্গটিতে। কমেন্টে একজন লিখেছেন, सद्भावना केवल हिंदू ही बनाते रहेंगे और मुसलमानों से डरकर अपना घर छोड़कर भागते रहेंगे, ये क्या बकवास है। और एक ट्वीट, हिंदू के साथ जो घटना हुई है मोहन भागवत आपका साथ नहीं हुआ है, इतिहास याद करके बोलो। আরেকটি, ভাগবত জি আডবাণী জি জিন্নার কবর দেখতে গিয়েছিলেন, এরপরেই আরএসএস তাকে বাইরের রাস্তা দেখিয়ে দিয়েছিল। আমার কথা শুনুন, আপনি হিন্দুত্বের মুখ্য ধারায় ফিরে আসুন। আমার আপনার বহু হিন্দু মন্দির ভাঙা হয়েছে, এবার ভালো করে তার হিসাব নিতে হবে না? আরেকটা নমুনা, মোহন ভাগবত আপনি আরএসএস থেকে ইস্তফা দিন এবং নতুন ভারতের জন্য তৈরি হন। मोहन भागवत हिंदू के नेता बनने का काबिल नहीं है
नहीं है, इनको हटाना चाहिए। শুধু নেহি হ্যায় বলে থামেননি তিনি, নেহি হ্যায় লিখেছেন। তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার কথাটা লিখেছেন বহু মানুষ। এরকম আরো আছে, কিন্তু উদাহরণ বাড়িয়ে লাভ নেই। কোন সংঘ প্রধানকে এর আগে এভাবে নিজের ভক্তদের কাছ থেকে এভাবে নিন্দামন্দ শুনতে হয়েছে? কাউকে ট্রোল হতে হয়েছে এভাবে? এভাবে তো সেকু টেকু বলে দিনরাত ট্রোল করা হয় আমাদের মতো মানুষদের। আমরা এতে অবশ্য খুশি হই এবং নিজেদের কাজের জন্য গর্ববোধই করি, কিন্তু আরএসএস প্রধানকে এভাবে গালাগালি দিচ্ছেন এই অন্ধ ভক্তরা, এটা শুনে কি অবাক হচ্ছেন না? এমন অভাবনীয় মন্তব্য তার অনুগামীদের কাছ থেকে শুনতে হবে সম্ভবত স্বপ্নেও কখনো ভাবেননি মোহন ভাগবত। কোন সংঘ প্রধানকে লক্ষ্য করে তার পরিবারের কেউ এভাবে মন্তব্য করতে পারেন এই ধারণাটাই আগে ছিল না। আর এটাই নতুন ভারত, বিকশিত ভারত। সবচেয়ে বড় কথা, তার বিরুদ্ধে নিয়মিত কথা বলা কোনো পত্রিকা বা সোশ্যাল মিডিয়ায় এই মন্তব্যগুলো করা হয়নি। এরকম অভূতপূর্ব মন্তব্য করেছে বিশুদ্ধ গদি মিডিয়াও, অর্থাৎ একেবারে ঘরের মানুষ তাকে গালাগালি করছে। বাংলায় একটা কথা আছে না, পাপ ছাড়ে না বাপকে, এও তো প্রায় সেরকমই হলো। কিন্তু প্রশ্ন হলো, কি পাপ করেছেন মোহন ভাগবত বা তার সংঘ? কোন পাপ পুণ্যের বিচার আমাদের বিষয় নাই। আমরা আসলে সংবাদের দৃষ্টিকোণ থেকে এই বিষয়টিকে এবার বিশ্লেষণ করব। আরএসএস বা সংঘ জন্মলগ্ন থেকেই মনুস্মৃতিকে সংবিধানের উপরে রেখে এসেছে। বিজ্ঞানসম্মত ওষুধের থেকেও তারা গোমূত্র এবং গোবরকে বেশি জরুরি মনে করিয়েছে মানুষকে। আর তার থেকেও বেশি ইতিহাসের নানা রকম ভুল ব্যাখ্যা করে পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতার এই যে অসম্ভব গর্বের বৈচিত্র্য, তাকে অস্বীকার করে একমুখী হিন্দুত্ববাদী এজেন্ডা বছরের পর বছর চালিয়ে এসেছে। মানুষের জরুরি চাহিদার থেকেও তাদের নজর মসজিদের নিচে মন্দিরের অস্তিত্ব খোঁজা। বাবরি মসজিদের ইস্যু তো তাদেরই তৈরি। 2014 আগে আরএসএস বা সংঘ তাদের পত্রিকায় বা তাদের নিজস্ব কিছু সংগঠনের মাধ্যমে এই প্রচারগুলো করত। তাদের নামতে হতো রাস্তায়, কসরত করতে হতো। তখনও পর্যন্ত দেশের মানুষের রাজনীতি সম্পর্কে একটা স্পষ্ট ধারণা ছিল। সেই ধারণাটি হলো, রাজনীতি রুটি কাপড়া আর মোকানের কথা বলবে, জনগণের দুঃখ কষ্টের কথা বলবে। কিন্তু মোদী সরকার আসার পর গত 10 বছরে আরএসএস বা সংঘ বা বিজেপির হাতে প্রচারের নতুন অস্ত্র এসে গেল। সেটা হলো মেইন স্ট্রিম মিডিয়া। আরো একবার আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার লাইন কোট করতে পারি, বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। গদি মিডিয়া ঠিক তাই করলো। করোনার সময় তাদের ভাষ্যে তৈরি হলো করোনা জিহাদের মতো শব্দবন্ধ। গদি মিডিয়ার পাশাপাশি বিদ্বেষ বিষ ছড়ানোর কাজে লাগানো হতে লাগলো বলিউডকেও। তৈরি হতে লাগলো অর্ধসত্য পরিবেশন করা বিচিত্র সব সিনেমা। সঙ্গে সঙ্গে তৈরি করা হলো আইটি সেলের বিরাট ফৌজ। তাদের মিথ্যা নিরন্তর প্রচার করা হতে লাগলো হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয়। অনেক শিক্ষিত মানুষও সেটাকেই সত্য বলে ভাবতে লাগলেন। এমনিতে বইপত্র পড়ার অভ্যাস প্রায় উঠেই গেছে বলা যায়। এখানে এত সহজে যদি ভুলভাল ইতিহাস এবং বিজ্ঞান জানা যায়, তাহলে তার বিস্ফল ফলবে না কেন? অর্থাৎ সংঘ ভারতীয় সমাজের একেবারে বুনিয়াদে যে হিন্দু মুসলিম বিভেদের বিষ প্রতিষ্ঠা করতে চেয়েছিল প্রথম থেকে, তা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে শতগুণে একেবারে পেশাদারি কায়দায় পালন করেছে মোদী এবং তার ঘনিষ্ঠ সব মাধ্যমগুলি। পুনের যে অনুষ্ঠানে মোহন ভাগবত এই বক্তৃতা করেছেন, সেই অনুষ্ঠানের নামটিও কিন্তু লক্ষ্য করার মতো। এই অনুষ্ঠানের নাম ছিল বিশ্বগুরু ভারত। মনে করে দেখুন, বিশ্বগুরু এই শব্দবন্ধ গদি মিডিয়ার আমদানি। ডলারের সাপেক্ষে টাকার দাম এখন 85-র উপরে। রপ্তানির থেকে ভারতের আমদানি হয় কয়েক গুণ বেশি। মূল্যবৃদ্ধির স্তর অনেক বেশি। বিশ্ব ব্যাংকের সমীক্ষা রিপোর্ট বলছে, নয়া ভারত কম আয়ের একটি দেশে পরিণত হতে চলেছে। কয়েক লক্ষ ভারতীয় গত কয়েক বছরে এদেশ ছেড়ে চলে গিয়েছেন। মানে বিশ্বগুরুর দেশ তারা ত্যাগ করেছেন স্বেচ্ছায়। লক্ষ লক্ষ ভারতীয় অন্য দেশে কাজের খোঁজে প্রতি বছর চলে যাচ্ছেন। এবং সাম্প্রতিক কয়েকটি রিপোর্টে প্রকাশ পেয়েছে কর্পোরেট জগতের কোটি কোটি টাকা দুর্নীতির কথা। এই প্রেক্ষাপট থেকেই
আমরা এবার আসব আরএসএস প্রধানের এই বক্তব্যের নেপথ্যর কারণ বিশ্লেষণে। কেন তিনি কথা বললেন? হিন্দু মুসলমান বিদ্বেষের কথা বলে রাম মন্দির তৈরির কৃতিত্ব একা হাইজ্যাক করেছেন নরেন্দ্র মোদী। আর এতে বিজেপির আসন সংখ্যা লোকসভায় কিন্তু বেড়েছে হু হু করে। মনে করুন সেই বিতর্কিত পোস্টার, जो राम को लाए हैं हम उनको लाएंगे, পাশে ছোট রামের হাত ধরে মোদী তাকে মন্দিরে নিয়ে আসছেন এমন একটা ছবি। স্বাভাবিক সুস্থ মাতার কোন ধার্মিক ঈশ্বরকে নিয়ে এই নিচু স্তরের রাজনীতি সইতে পারবেন? কিন্তু মোদী হ্যায় তো মুমকিন হ্যায়। এরপরেই মোদী নিজেকে নন বায়োলজিক্যাল ঘোষণা করেও ফেললেন, কিন্তু তাতে কোনো ধাক্কা লাগলো না মিরেট হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের। মোদী তাদের কাছে ঈশ্বর, আর গদি মিডিয়া আর হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয়ের পোস্টই হচ্ছে সেই ঈশ্বরের বাণী। কুখ্যাত গুজরাতে দাঙ্গার পরেও তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাপোর্ট দিয়ে গেছে আরএসএস। তখন তারা এইসব সেকুলার কথাবার্তা বলেনি। 2014 প্রধানমন্ত্রী হয়ে আসার পরে নরেন্দ্র মোদীর সঙ্গে আরএসএস এর সম্পর্ক কিন্তু বেশ মধুর ছিল, কিন্তু এখন আর তা নেই। লোকসভা ভোটের আগে জেপি নাড্ডা তো বলেই দিয়েছিলেন আরএসএস কে তাদের আর এখন প্রয়োজন নেই। মানে মোদী এখন আরএসএস এর চেয়ে উপরে। লোকসভায় সাময়িক ধাক্কার পর হরিয়ানা মহারাষ্ট্রের জয় আবার মোদী বাহিনীকে আগের কনফিডেন্স ফিরিয়ে দিয়েছে। আরএসএস এর বিপদটা ঠিক এখানেই। তাদের তুরুপের তাসটি তো নিয়ে গিয়েছেন মোদী, তাহলে তাদের আর প্রাসঙ্গিকতা কোথায়? সবই তো মোদীময়। মোহন ভাগবতকে এই যে সেকুলার কথাবার্তা, প্রগতিশীল কথাবার্তা বলতে হচ্ছে, তা তো আর এমনি এমনি বেরিয়ে আসছে না। মোদীকে আক্রমণ করতেই মোহন ভাগবতকে এই ছদ্ম সেকুলারিজমের রাস্তা নিতে হচ্ছে। আরএসএস বা সংঘ এখন বুঝতে পারছে ঈশপের গল্পের সেই ইঁদুর থেকে বেড়াল এবং পরে বেড়াল থেকে বাঘ হয়ে গেছে বিজেপি তথা মোদী এবং অমিত শাহ। আরো স্পষ্ট করে বললে গুজরাট লবি, বিত্ত, ক্ষমতা, মিডিয়া সব দিক থেকেই তারা আরএসএস থেকে অনেক অনেক যোজনে গিয়ে। আর তাই নিজেদের তৈরি করা এই ফ্রাঙ্কেনস্টাইন বা ওই ঈশপের গল্পের ইঁদুর থেকে তৈরি হওয়া বাঘই এখন গিলতে আসছে তার স্রষ্টাকে। মোহন ভাগবতের বক্তব্যের প্রতিক্রিয়ায় লেখা অন্ধভক্তদের ওইসব গালাগালি এটারই প্রমাণ। সেই জন্যই প্রথমে বলেছিলাম আরএসএস বা মোহন ভাগবতী এখন খতরে মে হ্যায়। কিন্তু প্রশ্নটা হচ্ছে, ঈশপের গল্পের ঋষির হাতে ছিল সেই মন্ত্র যাতে বাঘকে ফের ইঁদুরে পরিণত করা যায়। আরএসএস বা সংঘের হাতে, বা আরো স্পেসিফিক ভাবে বললে মোহন ভাগবতের হাতে কি সেই মন্ত্র আছে? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।